আমার নাম সৌমিত্র সরকার, সমাজতত্ত্বের একাডেমিক কাউন্সিলর, কবি সুকান্ত মহাবিদ্যালয় 28156। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে কালচার এন্ড সোসাইটি, অর্থাৎ সংস্কৃতি এবং সমাজ। আজ একটু ফাস্ট আমরা এগোবো র্যাপিড ফায়ারে, কারণ এই সিলেবাসটা বেশ বড় এবং এই ইউনিটটা বেশ বড়। সেক্ষেত্রে ইউনিট 7 এর আন্ডারে আমরা পাচ্ছি কালচার এন্ড সোসাইটি। কালচার এন্ড সোসাইটি যে পোর্শনটা আমরা শুরু করব সেটা হচ্ছে যে সংস্কৃতি এবং সমাজের মধ্যেকার একটা সম্পর্ক। সংস্কৃতি ছাড়া সমাজ কখনোই কিন্তু এক্সিস্ট করতে পারে না। তার কারণ হচ্ছে যে সমাজ ব্যবস্থা যা আমাদের চারিদিকে আবর্তিত রয়েছে, সেই সমাজের কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইউনিট হচ্ছে কালচার। এবং আগের দিনের ইউনিটে আমরা বিষয় নিয়ে আলোচনা করেও ছিলাম যে কালচার কিন্তু একটা ব্যক্তিকে সামগ্রিকভাবে আবর্তিত করে রাখে। ব্যক্তির সকালের ঘুম থেকে ওঠা থেকে একদম রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত সবকিছুই কিন্তু কালচারের অভ্যন্তরে পড়ে। এমন কোনো বিষয় নেই, এমন কোনো কাজ আমরা করি না যেটা কালচারের বাইরে হতে পারে। তাহলে কালচার কিন্তু ব্যক্তিকে সবসময় আবর্তিত করে রেখেছে, আর এই কালচারই হলো সমাজের একটি কেন্দ্রীয় বিষয়। তাহলে আসা যাক কালচারের ডিফারেন্ট পয়েন্টগুলোর উপরে। সংস্কৃতি ও সমাজ পরস্পর নির্ভরশীল। প্রতিটি সমাজের একটি সংস্কৃতি রয়েছে যা তার সদস্যদের পরিচালনা করে। একদম বাস্তব কথা, সংস্কৃতি এবং সমাজ পরস্পর নির্ভরশীল, কারণ এই দুটো কিন্তু একে অপরকে বাদ দিয়ে চলতে পারে না। দুটোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। একটা ব্যক্তিকে যখন ব্যক্তি যে সমাজের অভ্যন্তরে বসবাস করে, তার মানে প্রত্যেকটা ব্যক্তি কিন্তু নিজস্ব সাংস্কৃতিক পরিকাঠামোর মধ্যে রয়েছে। আমরা ব্যক্তি টু ব্যক্তি তার কালচার, তার পরিবারের ব্যাকগ্রাউন্ড, তার পাড়া প্রতিবেশী, তার চালচলন, তার কথাবার্তার ধরন, এগুলো কিন্তু আলাদা আলাদা দেখে থাকি। তার কারণ কি? কারণ ব্যক্তি যে পরিবারে বসবাস করে, সেই পরিবারের যে পরিকাঠামো তা কিন্তু ব্যক্তির উপরে প্রভাব ফেলে। সেই ব্যক্তি কিন্তু অন্য ব্যক্তি থেকে এইভাবেই ডিফার করে যায়, আলাদা হয়ে যায়। তাহলে ব্যক্তি একই সমাজে বসবাস করেও তার কিন্তু আচার আচরণ, সংস্কৃতিগুলো ভিন্ন ভিন্ন রূপ নিয়ে থাকে। তারপরে পয়েন্টে কি বলা হচ্ছে, সমাজ একটি বৃহত্তর ধারণা এবং সংস্কৃতি হলো সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ। একটু আগে যে বিষয়টা বলছিলাম, সমাজ সার্বিকভাবে কিন্তু ব্যক্তিকে আবর্তিত করে রাখে। ব্যক্তি কিন্তু কখনোই সমাজের বাইরে নয়, প্রত্যেকটা ব্যক্তি কিন্তু সমাজের অভ্যন্তরে অবস্থান করে। তাহলে সেই সমাজের একটা পার্ট হচ্ছে কিন্তু সংস্কৃতি। ঠিক আগে যেমন ইউটিউব যেমন আমরা আলোচনা করেছি, রাজনীতি, অর্থনীতি, তারপরে শিক্ষা ব্যবস্থা, এগুলো সবই কিন্তু সমাজের একটা পার্ট। ঠিক তেমনই সমাজের একটি গুরুত্বপূর্ণ পার্ট হলো কালচার বা সংস্কৃতি। সংস্কৃতির মাধ্যমে সমাজের সদস্যরা তাদের জীবন অনুভব করে। এখানে সমাজের সদস্যরা তাদের জীবন অনুভব করে পয়েন্টটা এই জন্যই বলা হচ্ছে, তার কারণ হচ্ছে সংস্কৃতিকে বাদ দিয়ে কিন্তু ব্যক্তির সার্বিক চিত্র করা সম্ভব নয়। তার কারণ হচ্ছে ব্যক্তি যে সমাজেই বসবাস করুক না কেন, সেই সমাজের কিছু না কিছু আচরণ সে কিন্তু পালন করে থাকে। যে ফ্যামিলিতে বিলং করি না কেন, সেই ফ্যামিলির আচার আচরণ, রীতিনীতি, সেই ফ্যামিলির ভাষা, সেই ফ্যামিলির ধর্মীয় পরিকাঠামো, সেই ফ্যামিলির জাতিগত পরিকাঠামো ব্যক্তির উপরে কিন্তু প্রভাব ফেলে। ঠিক তেমনি একটা ফ্যামিলির সাথে আর একটা ফ্যামিলির আচরণগত পার্থক্য দেখা যায়। তাহলে ব্যক্তি যে সমাজেই থাকুক না কেন, সেই সমাজের সংস্কৃতির বাতাবরণ দ্বারা কিন্তু প্রভাবিত হয়। তারপরে পয়েন্টে কি বলা হচ্ছে, সমাজ বলতে ব্যক্তি ও গোষ্ঠীকে বোঝায়। সংস্কৃতি হলো এই গোষ্ঠীগুলির আচরণের ধরন, যা সাম্প্রদায়িক জীবনযাপন থেকে উদ্ভূত। তাহলে সমাজের আলোচনা বারে বারে কিন্তু উঠে আসছে যে বৃহত্তর প্রেক্ষাপট, এই যে বলছে ব্যক্তি ও গোষ্ঠীকে বোঝায়। তাহলে ব্যক্তি আর গোষ্ঠী দুটোর মধ্যেকার সম্পর্ক মানেই কিন্তু তার প্রেক্ষাপটটা অনেক বড়। কিন্তু যখনই আমি সংস্কৃতির ক্ষেত্রে দেখবো, তাহলে প্রত্যেকটা ব্যক্তি বিভিন্ন ক্ষেত্র থেকে সংস্কৃতির বৈশিষ্ট্যগুলো কিন্তু অ্যাডপ্ট করে। যে স্কুলে পড়েছে সেই স্কুলের বিহেভিয়ার, আচার আচরণ, রীতিনীতি, যে কলেজে পড়াশোনা করা হচ্ছে সেই কলেজের আচার আচরণ, বিহেভিয়ার, মানে প্রত্যেকটা ক্ষেত্র থেকে ব্যক্তি কিন্তু কিছু না কিছু বিষয় রপ্ত করে। সেজন্য কি বলছে যে বিভিন্ন সম্প্রদায়গত যে প্রেক্ষাপট, সম্প্রদায়গত যে আচরণ, তার সমষ্টি কিন্তু হচ্ছে সংস্কৃতি।
সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্টটা কি বলা হচ্ছে, সংস্কৃতি একজন মানুষকে পশু থেকে আলাদা করে। পশু থেকে আলাদা করে মানে মানুষ এবং পশু দুজনেই কিন্তু আমরা পৃথিবীতে বসবাস করি। তাহলে মানুষ আর পশু যখন পৃথিবীতে বসবাস করছে, পশু থেকে মানুষ কেন আলাদা হয়ে যাচ্ছে? কারণ হচ্ছে মানুষ তার জীবনকে সাংস্কৃতিক পরিকাঠামোর মধ্যে বেঁধে রেখেছে। কি করা উচিত, কি করা উচিত নয়, কি ড্রেস পরা উচিত, কি করা উচিত নয়, কিভাবে জীবনকে মেনটেন করব, কিভাবে নিয়ে যাব, সমাজ, সংস্কৃতি, আচার আচরণ, শৃঙ্খলা, এইগুলো হচ্ছে কিন্তু ব্যক্তিকে পশু থেকে আলাদা করার প্রাইম কনসেপচুয়াল ভিউ। তার কারণ হলো ব্যক্তি পশু থেকে আলাদা কেন? তার কারণ হচ্ছে ব্যক্তির নিজস্ব সাংস্কৃতিক পরিকাঠামো আছে। ব্যক্তি যার জীবনকে রীতিনীতি, আচার আচরণ, মূল্যবোধ, নিয়ম কানুন দ্বারা কিন্তু বাস্তবায়িত করতে হয়। তাহলে এই সমস্ত বিষয়গুলো, যে নিয়ম কানুন, মূল্যবোধ, আচার আচরণ, রীতিনীতি, এগুলো সবই কিন্তু হচ্ছে সংস্কৃতির একটা ইউনিট। তাহলে এই বিষয়গুলোকে সামনে রেখে ব্যক্তি কি করছে? ব্যক্তি পশুদের থেকে নিজেকে আলাদা করছে। পশুদের মধ্যে কিন্তু এই ধরনের সাংস্কৃতিক পরিকাঠামো থাকে না, তাদের মধ্যে বায়োলজিক্যাল আর্জ গুলো থাকে, সেটা বায়োলজিক্যাল নিডস গুলোকে ফুলফিল করার দিকে ঝোঁকে। কিন্তু ব্যক্তি বায়োলজিক্যাল নিডস ফুলফিল করার সাথে সাথে সোশ্যাল নিডস কেও কিন্তু গুরুত্ব দেয়। তাহলে সোশ্যাল নিডস গুলো কিভাবে ফুলফিল করে? সোশ্যাল নিডস গুলোকে ফুলফিল করা হয় কালচারাল পেরিফেরির মধ্যে দিয়ে, কালচারাল অ্যাটমসফিয়ারের মধ্যে দিয়ে। সংস্কৃতির সংজ্ঞা, এখানে আমি দুটো ইম্পর্টেন্ট সংজ্ঞা দিয়েছি, কারণ সংস্কৃতি নিয়ে বিভিন্ন সোশিওলজিস্ট তাদের নিজস্ব বক্তব্য রেখেছে, বিভিন্ন অ্যানথ্রোপোলজিস্ট, নৃতাত্ত্বিকরা নিজের বক্তব্য রেখেছে। এক্ষেত্রে দুটো ইম্পর্টেন্ট সোশিওলজিস্টের নাম বা অ্যানথ্রোপোলজিস্টের নাম আমি এখানে দিয়েছি, যেটা হচ্ছে যে ইভি টেলর আর একটা হচ্ছে যে আব্রাহাম। এরা কিন্তু বিস্তর প্রেক্ষাপটে সোশিওলজি একটা এবং কালচার একটা বৃহত্তর ধারণাকে তুলে ধরার চেষ্টা করেছে। তাহলে কালচারকে কিভাবে দেখানোর চেষ্টা করছে, ইবি টেলারের ডেফিনিশনটা সবথেকে ইম্পর্টেন্ট এবং এসেনশিয়াল শুধু নয়, এই ডেফিনিশনটা প্রথম ডেফিনিশন যেটা কালচারকে সামগ্রিক রূপ দেওয়ার চেষ্টা করে। কি বলছে ইবি টেলার? সংস্কৃতি হলো সেই জটিল সমগ্র। জটিল যখনই বলা হচ্ছে, তার মানে এর মধ্যে সমস্ত বিষয়গুলো চলে আসে, যার মধ্যে রয়েছে জ্ঞান, বিশ্বাস, শিল্প, নৈতিকতা, আইন, প্রথা এবং সমাজের একজন সদস্য হিসাবে মানুষের অর্জিত অন্য কোনো সামর্থ্য। সেটা আমি ইংলিশে দেওয়া আছে এখানে। তাহলে জ্ঞান, বিশ্বাস, শিল্প, নৈতিকতা, আইন, প্রথা, এগুলো সমাজের এক একটা ইউনিট, যেগুলো কিন্তু ব্যক্তিকে আবদ্ধ করে রাখে, ব্যক্তির চারিদিকে ব্যক্তিকে ঘিরে রেখেছে। ব্যক্তি জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ। ব্যক্তি জীবনে ব্যক্তি যে কোনো কাজ করুক না কেন, সেই সমস্ত ক্ষেত্রগুলোতে তাকে কোনো না কোনো রুলস এন্ড রেগুলেশনস মেনে চলতে হবে। একই সাথে যে ক্ষেত্রেই ব্যক্তি যাক না কেন, সেখানকার কিছু স্পেসিফিক মূল্যবোধ রয়েছে। তাহলে মূল্যবোধ, রুলস, রেগুলেশনস, এগুলো সবই কিন্তু কোথাও না কোথাও ব্যক্তির উপরে প্রভাব ফেলে। তাহলে ইবি টেলার দেখাতে চাইছে এই যে ব্যক্তি এই সমস্ত জিনিসগুলো দ্বারা ঘিরে রয়েছে, সেজন্য এটাকেই বলা হয় কালচার। কালচারকে কি বলা হচ্ছে? কালচারকে বলা হচ্ছে কমপ্লেক্স হোল। তার মানে জটিল সমগ্র। এই সমস্ত বিষয়গুলোকে কেন্দ্র করে নিজের মধ্যে ঐক্যবদ্ধ করে কালচার নিজেকে রিপ্রেজেন্ট করে। তাহলে ব্যক্তিকে কখনোই আমি বলতে পারি না যে সাংস্কৃতিক পরিকাঠামোর বাইরে অবস্থান করে। সাংস্কৃতিক পরিকাঠামোর মধ্যে তার কিন্তু অস্তিত্ব সবসময় রয়েছে। আব্রাহাম কি বলছেন? আব্রাহামের ডেফিনিশন দেখানো হচ্ছে যে একটি সাংস্কৃতিক গোষ্ঠী একটি সম্পূর্ণ জীবন পদ্ধতি। একটি সাংস্কৃতিক গোষ্ঠী একটি সম্পূর্ণ জীবন পদ্ধতি, মানে একটা গ্রুপের সামগ্রিক জীবনই হচ্ছে তার সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ দিক। তার অর্থ তার যা আছে, তারা যা করে এবং তাদের আছে। তার মানে ব্যক্তিকে ঘিরে রয়েছে যে বিষয়গুলো, তার যা আছে, তার মানে যে সমস্ত সম্পদ, যে সমস্ত ভ্যালু, যে সমস্ত নলেজ, এখানে সম্পদ কিন্তু দু রকমের আছে, মেটেরিয়াল এবং নন মেটেরিয়াল। মেটেরিয়াল মানে বস্তুগত, আর অবস্তুগত। বস্তুগত কোনগুলো? যেমন ধরুন বাড়ি, ঘর, গাড়ি, এগুলো মেটেরিয়াল সম্পদ। আর নন মেটেরিয়াল কোনগুলো? নলেজ, হাউ মাচ নলেজ দে গেইন। তাহলে ব্যক্তি সমাজ থেকে কি পরিমাণ জ্ঞান অর্জন করেছে, কি পরিমাণ মূল্যবোধ অর্জন করেছে, কি সম্মান, পদমর্যাদা অর্জন করেছে, এগুলো হচ্ছে তার কাছে কিন্তু নন মেটেরিয়াল কালচারের ইউনিট। তাহলে এগুলো সবই কিন্তু ব্যক্তিকে ঘিরে রয়েছে। একটা ব্যক্তিকে যখনই তার চিত্রকে বা তার ইমেজকে তুলে ধরার চেষ্টা করব, তখন কিন্তু আমাদেরকে এই সমস্ত বিষয়গুলোকে প্রাধান্য দিতে হবে। তাহলে ইবি টেলারও মতো করে আব্রাহামও কিন্তু কি বলছে? আব্রাহামও কিন্তু দেখানোর চেষ্টা করছে
সংস্কৃতির কিন্তু একটা সামগ্রিক প্রেক্ষাপট রয়েছে যা ব্যক্তিকে আবর্তিত করে রেখেছে। এই স্লাইডে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে কালচার অ্যান্ড বায়োলজি, যদি বাংলায় বলি সংস্কৃতি এবং জীববিজ্ঞান। তাহলে কালচার এবং বায়োলজি এই দুটোর মধ্যে কিন্তু সম্পর্ক রয়েছে এবং পার্থক্য রয়েছে। কি রকম? কারণ হচ্ছে দুটো ব্যক্তির উপরে কিন্তু প্রভাব ফেলে। প্রসঙ্গটা এখানে এই জন্যই উঠে এসছে কারণ সংস্কৃতি এবং বায়োলজি বা জীববিজ্ঞান দুটো এই ব্যক্তির জীবনকে প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রভাবিত করে থাকে। কিরকম ভাবে? যেমন যদি বায়োলজিক্যাল প্রেক্ষাপট থেকে দেখার চেষ্টা করি তাহলে প্রত্যেকটা ব্যক্তির কিন্তু বায়োলজিক্যাল নিডস আছে, ঠিক যেমন পশুর থাকে। যেমন ক্ষুধা, খিদে পেয়েছে, ঠিক আছে, খিদে পেয়েছে, আমরা খাবার খেলে ক্ষুধা নিবারিত হয়। তাহলে এগুলো হচ্ছে কিন্তু বায়োলজিক্যাল নিডস, এগুলো কিন্তু পশুরও আছে, পশুর মধ্যেও কিন্তু ক্ষুধাগত বায়োলজিক্যাল নিডস আছে। তাহলে এই যে বায়োলজিক্যাল নিডস, এই বায়োলজিক্যাল নিডস বাদ দিয়েও কিন্তু সমাজে আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে সোশ্যাল নিডস। আর এই সোশ্যাল নিডস গুলোই কিন্তু ব্যক্তিকে পশু থেকে আলাদা করে দেয়, মানুষকে পশু থেকে আলাদা করে দেয়। কারণ ব্যক্তি যে সমাজেই বসবাস করে না কেন, যে ক্ষেত্রেই বসবাস করে না কেন, সেখানে কিন্তু সে একটা কালচারাল পেরিফেরি তৈরি করে। সেটা জীবনশৈলীকে নির্দিষ্ট সাংস্কৃতিক পরিকাঠামোর মধ্যে বেঁধে নেয়। তাহলে সাংস্কৃতিক পরিকাঠামো যখনই তৈরি করে ব্যক্তির জীবন সামাজিক দায়বদ্ধতার মধ্যে চলে আসে। এটা একমাত্র মানুষই করে থাকে। তাহলে মানুষ পশুদের থেকে কিভাবে ডিফারেন্ট হয়ে গেল? তার কারণ হচ্ছে মানুষ একটা সাংস্কৃতিক পরিকাঠামো তৈরি করতে পারে যেটা পশুরা পারে। অবশ্যই বলছে কি সংস্কৃতি কোডিং শ্রেণীবদ্ধ করে এবং ভাষার মাধ্যমে স্থানান্তরিত করে। ল্যাঙ্গুয়েজের মধ্যে দিয়ে, কোডিং এর মধ্যে দিয়ে, ক্লাসিক্যাল ক্লাস ভ্যালুর মধ্যে দিয়ে কি করছে? কালচার ট্রান্সমিট হয়। একটা পরিবারে যখন একটা সন্তান জন্মগ্রহণ করে সেই পরিবার কিন্তু সেই সন্তানের মধ্যে তার সমস্ত ভ্যালু, তার কালচার, তার রিলিজিয়ন, তার কাস্ট ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, ইভেন তার ড্রেসিং সেন্স, তাকে নাম পর্যন্ত প্রোভাইড করে। তাহলে কি করলো? তাহলে পরিবার একটা ব্যক্তিকে কালচারাল পেরিফেরি বা কালচারাল নলেজ প্রোভাইড করে। তাহলে এটা কি হয়? এটা জেনারেশন আফটার জেনারেশন ট্রান্সমিট করে। ঠিক আছে, সেই সন্তান যখন বড় হবে এবং তার যখন সন্তান হবে সে সেই তার সন্তানকে কিন্তু সেই ভ্যালুগুলোকে ইনকিউট করবে, বা সেই যে ভ্যালু পরবর্তীকালে রপ্ত করেছে সে তার সন্তানের মধ্যে সেই ভ্যালুগুলোকে ইনজেক্ট করার চেষ্টা করবে। এবং সেটা কিভাবে করে? ভাষার মধ্যে দিয়ে করে। তাহলে ভাষার মধ্যে দিয়ে সেই প্রস্ফুটনগুলো ঘটে। তাহলে এই যে পরিস্ফুটন হচ্ছে ভাষার মধ্যে দিয়ে, মানুষ কি করছে? এইগুলোর মধ্যে দিয়ে নিজেকে পশুদের থেকে আলাদা করছে এবং এগুলোর মধ্যে দিয়েই মানুষ কিন্তু একটি সাংস্কৃতিক বাতাবরণ তৈরি করতে পারে। তাহলে তার পরের যে পয়েন্টটাই বলা হচ্ছে মানুষ এবং প্রাণীর মধ্যে একটা প্রধান পার্থক্য হলো কি? প্রতীক, সিম্বল। মানুষ সিম্বল ইউজ করে, প্রতীক ব্যবহার করে প্রত্যেক ক্ষেত্রেই। ঠিক আছে, একটা ব্যক্তিকে চেনা যায় তার নামের উপর ভিত্তি করে। ব্যক্তি যে ভাষায় কথা বলে, ভাষা হচ্ছে একটা প্রতীক। আমরা দেখেছি, আমরা যদি দেখি যে কখনো সিগন্যালে দাঁড়িয়ে থাকি বা যদি বাস স্ট্যান্ডে কোনো সিগন্যাল বা রেলওয়ে ক্রসিং এ দাঁড়িয়ে থাকি, সেখানে যে সিগন্যাল লোকে প্রোভাইড করা হয়, রেড, ব্লু, তারপরে গ্রিন, এই প্রত্যেকটা সিগন্যালে কিন্তু একটা নিজস্ব অর্থ রয়েছে, মিনিংস রয়েছে। এই মিনিং গুলো একটা অর্থকে রিপ্রেজেন্ট করে। তাহলে এই মিনিং গুলো আদতে কি? এগুলো হচ্ছে আদতে একটা সিম্বল। তাহলে মানুষ কি করছে? মানুষ সিম্বলের মধ্যে দিয়ে কিন্তু তার সমস্ত ভাষাগত উপস্থাপনাকে রিপ্রেজেন্ট করছে। মানুষ কিন্তু দু রকমের ভাষাকে ব্যবহার করে থাকে। একটা হচ্ছে ভার্বাল, যে কনভারসেশন হচ্ছে, কথা বলছি আমি, ভার্বাল। আর একটা কি? আর হচ্ছে নন ভার্বাল, যেটা ইশারার মধ্যে দিয়ে বা সিম্বলের মধ্যে দিয়ে রিপ্রেজেন্ট করে। যেমন একটু আগে যেটা বলছিলাম, রেলওয়ে ক্রসিং এ যে লাইটগুলো ইউজ করা হয়, সেটা কিন্তু কোনো ভাষা নেই, কিন্তু তার অর্থ আছে, মিনিং আছে। তাহলে সিম্বল একটা কালচারাল মিনিং কে ট্রান্সমিট করে, কালচারাল মিনিং কে সে উপস্থাপন করার চেষ্টা করে। আর কি দেখছি আমরা? মানুষ হিসাবে আমরা প্রত্যেকটি বস্তুর সাথে নির্দিষ্ট মূল্যবোধকে সংযুক্ত করি। যেমন ন্যাশনাল ফ্ল্যাগ,
শুধুমাত্র এটা, যেমন এখানে ন্যাশনাল ফ্ল্যাগের যে এক্সাম্পলটা বলা হয়েছে, তার মানে কি বলছে, একটু আগেই যে তার পয়েন্টটা আমরা বলছি, আমরা যখনই কোনো সিম্বল তৈরি করি সেই সিম্বলের সাথে একটা মিনিং কে অ্যাটাচ করার চেষ্টা করি। যেমন একটু আগেই বলছিলাম যে রেলওয়ে ক্রসিং এ যে রেড লাইটটা জ্বলছে, সেই রেড লাইটটা কিন্তু একটা নির্দিষ্ট অর্থ রয়েছে। রেড মানে হচ্ছে কিন্তু সেই সময় স্টপ করার কথা বলা হচ্ছে, তার মানে সেখানে দাঁড়ানোর কথা বলা হচ্ছে। তাহলে রেড দেখা মানে তার যেটা অর্থকে রিপ্রেজেন্ট করছে, আমরা রেড লাইটটা দেখার সাথে সাথে সেই অর্থটাকে ডিকোড করছি। তার মানে প্রত্যেকটা সিম্বল একটা না একটা মিনিং বা অর্থকে রিপ্রেজেন্ট করছে। নিজের যে এক্সাম্পলটা বলা হয়েছে ন্যাশনাল ফ্ল্যাগ, তাহলে এই যে ফ্ল্যাগ, ফ্ল্যাগ তো একটা কাপড়ের টুকরো, তাহলে কাপড়ের টুকরো হোক বা কোনো কাগজের টুকরো হোক, তাহলে ফ্ল্যাগ যখনই কাপড়ের হোক বা কাগজের হোক না কেন, যখন সেটা ফ্ল্যাগ হিসেবে রিপ্রেজেন্ট হচ্ছে তখন কিন্তু তার নিজস্ব একটা অর্থ উঠে আসে। তাহলে অর্থের যে পরিকাঠামো, অর্থের যে উপস্থাপনা, এটা কিন্তু সব সময় প্রত্যেকটা সিম্বলের সাথে সংযুক্ত রয়েছে, এবং সেই সিম্বল গুলো কিন্তু কি হয়, সংস্কৃতি থেকে সংস্কৃতি ডিফার করে যায়। যেমন আমরা রাস্তায় যাওয়ার সময় লেফট সাইডে আমরা সবসময় যাওয়া আসা করি, কিন্তু আমরা যদি অন্য কোনো অ্যাব্রডে কোনো কান্ট্রি যাই, অ্যাব্রডে অনেক কান্ট্রিতেই আছে যেখানে কিন্তু রাইট সাইডের ক্ষেত্রে যাওয়ার বিষয়টা থাকে। তাহলে সোসাইটি টু সোসাইটি বা কান্ট্রি টু কান্ট্রি কিন্তু সিম্বলিক্যাল মিনিং ডিফার করে যেতেই পারে, কিন্তু প্রশ্ন সেটা নয়। প্রশ্ন হচ্ছে প্রত্যেকটা সিম্বল বা মিনিং কিন্তু কালচারের সাথে অ্যাসোসিয়েটেড, মানে মানুষ এইগুলো কনস্ট্রাক্ট করার মধ্যে দিয়ে, কালচার সিম্বল মিনিং কনস্ট্রাক্ট করার মধ্যে দিয়ে নিজেকে কি করছে, নিজেকে পশুদের থেকে আলাদা করে নিচ্ছে। কালচার ইউনিটের মধ্যে কিন্তু আমরা অনেকগুলো ডিফারেন্ট টপিক পড়বো, এবং এরকম এসেনশিয়াল টপিক, যেমন এখানে যে টপিকটা রয়েছে, ফার্স্ট দুটো টপিক আছে, যেমন হচ্ছে কালচারাল ট্রেডস আর কালচারাল কমপ্লেক্সেস। কালচারাল ট্রেড, ট্রেড বলতে এখানে কিন্তু বলা হচ্ছে অণু, মানে এটা ক্ষুদ্র পার্ট অফ কালচার। ট্রেড মানে হচ্ছে কালচারের কোন একটা ছোট অংশ, কালচারাল ট্রেড, ট্রেড বা প্রলক্ষণ। তার মানে এখানে যেমন বলা হচ্ছে সংস্কৃতির ক্ষুদ্রতম উপাদান। প্রতিটি সংস্কৃতিকে অনেক সংস্কৃতির প্রলক্ষণ রয়েছে। তার মানে কি, একটা সংস্কৃতির মধ্যে কিন্তু মাল্টিপল ট্রেড রয়েছে। যেমন আমি বলি একটা এক্সাম্পল দিই, যেমন ধরো ড্রেসিং সেন্স, ধরো দুর্গা পুজোর সময় অষ্টমীতে অনেকে শাড়ি পরে, মেয়েরা, ছেলেরা ধরো পাঞ্জাবি পরে, কালচারাল ট্রেড, ট্রেড কে রিপ্রেজেন্ট করছে। আবার ধরো অন্য কোনো অকেশনে অন্য কোনো ড্রেস, পার্টি ওয়্যার, তাহলে পার্টির জন্য কিছু স্পেসিফিক ড্রেস কোড তৈরি হয়েছে, ঠিক আছে, ফর্মাল ওয়্যার, তাহলে ফর্মাল কিছু ড্রেস কোড তৈরি হয়েছে। তাহলে প্রত্যেকটা সংস্কৃতির মধ্যে এরকম মাল্টিপল কালচারাল ট্রেডস রয়েছে। ট্রেড মানে অন্য একদম স্মল পার্ট অফ কালচার, কিন্তু এসেনশিয়াল। প্রত্যেকটা ট্রেড কিন্তু ব্যক্তিকে নিয়ন্ত্রণ করে, ব্যক্তির জীবনের উপরে প্রভাব ফেলে, এবং প্রত্যেকটা ট্রেড কিন্তু মিনিংফুল। প্রত্যেকটা ট্রেডের একটা নিজস্ব অর্থ রয়েছে, এবং সেই অর্থগুলো পরিস্থিতির সাথে সাথে ব্যক্তির উপরে প্রভাব ফেলে। তার মানে আমরা বলতেই পারি অর্থগুলোর সাথে কিছু রুলস এন্ড রেগুলেশন, আচার আচরণ, এগুলো কিন্তু সংযুক্ত রয়েছে। তাহলে কালচারাল ট্রেড সংস্কৃতি একটা পার্ট, এবং সংস্কৃতির সাথে সাথে কিন্তু ব্যক্তি জীবনের উপরে প্রভাব ফেলে। তারপরে কি আসবো, কালচারাল কমপ্লেক্স। কালচারাল ট্রেড যখন অনেকগুলো কালচারাল ট্রেড যখন একটা কনস্ট্রাকটিভ মিনিং তৈরি করে, দ্যাট বিকামস আ কালচারাল কমপ্লেক্স। যেমন একটা এক্সাম্পল আমি দিই, খুব ভালো এক্সাম্পল হবে ক্রিকেট। তাহলে ক্রিকেট যখনই বলা হচ্ছে, ক্রিকেট প্লে গড়ে উঠছে কিন্তু একটা বাউন্ডারি, একটা ক্রিচ, ঠিক আছে, উইকেট, ব্যাট, বল, স্টাম্প, গ্লাভস, ফিল্ডার, umpire. There are various traits in the cricket game, and all the traits combining representing the complex nature of culture. তাহলে প্রত্যেকটা ট্রেড একই অপরের সঙ্গে সংযুক্ত হয়, সংযুক্ত হয়ে কি করে, একটা কালচারাল কমপ্লেক্স কে রিপ্রেজেন্ট করে। তাহলে আমরা কিন্তু বলতেই পারি প্রত্যেকটা সংস্কৃতির মধ্যে কিন্তু এরকম মাল্টিপল কালচারাল ট্রেডস পাবো আমরা, যে ট্রেডস গুলো একসঙ্গে কিন্তু একটা পুরো স্ট্রাকচারকে রিপ্রেজেন্ট করে। যেমন আমি বলি, কলেজে ধরো তোমাদের বিএসওসি সাবজেক্টের সোশিয়োলজি, অ্যাপার্ট ফ্রম সোশিয়োলজি অন্য সাবজেক্ট তোমাদের আছে, তাহলে
দু তিনটে সাবজেক্ট মিলে হয়তো তোমার একটা পুরো কোর্স স্ট্রাকচার তৈরি হয়। তাহলে পুরো কোর্স স্ট্রাকচারটা তোমার হচ্ছে কমপ্লেক্স ফর্ম। যখন প্রত্যেকটা সিঙ্গেল কে তাকে ডিফাইন করবে তখন সেটা ট্রেড হিসেবে উপস্থাপিত হবে। দ্যাটস এ কালচারাল ট্রেড, যেটা একসঙ্গে সংযুক্ত হয়ে একটা কালচারাল কমপ্লেক্স কে রিপ্রেজেন্ট করে। তার মানে কালচারাল কমপ্লেক্স আমরা বলতে পারি এটা জটিল ক্ষেত্র যার মধ্যে অনেকগুলো ট্রেড বা প্রলক্ষণ সংযুক্ত রয়েছে। কালচারের বৈশিষ্ট্যটা আমরা দেখে নেব। কালচারের কি কি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে। সংস্কৃতি হলো সামাজিক, ডেফিনেটলি সামাজিক হওয়া উচিত। তার কারণ হচ্ছে সংস্কৃতি সমাজের বাইরে নয়, খুব সোজা সোজা বৈশিষ্ট্যগুলোকে রিপ্রেজেন্ট করা হয়েছে যেগুলো যাতে তোমাদের ক্ষেত্রে এগুলো মাথায় থাকে যায়। সংস্কৃতি সামাজিক কেন? কারণ সমাজ বাদ দিয়ে সংস্কৃতির কোনো অস্তিত্ব নেই। যদি কোনো সমাজ থেকে কোনো ব্যক্তিকে আমরা তুলে নিই তাহলে ব্যক্তি যদি না থাকে সেখানে সমাজটার কোনো গুরুত্ব নেই। সংস্কৃতি, সমাজ, রাস্তাঘাট, দোকানপাট, প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, ইনস্টিটিউশনস, ইউনিভার্সিটিজ, রিলিজিয়ন, এগুলোর কোনো গুরুত্ব থাকবে না যদি সেখান থেকে আমরা ব্যক্তিকে তুলে নিই। তাহলে সংস্কৃতি সামাজিক কেন? ঠিক সংস্কৃতি ব্যক্তির জীবনকে আবদ্ধ করে রেখে রেখেছে। তার মানে কোথাও না কোথাও বলতে পারি সমাজকে আবদ্ধ করে রেখেছে, সেজন্য বলছে সংস্কৃতি হলো সামাজিক। 2 নম্বর পয়েন্ট কি বলছে? সংস্কৃতি শেখা হয় এবং তা ভাগ করে নেওয়া। শেখা হয় মানে লার্ন। আমরা সংস্কৃতি কিন্তু বাই বার্থ পাই না, আমরা সংস্কৃতি শিখি। ঠিক আছে, আমাদেরকে জিনিসপত্র শিখতে হয়েছে, ল্যাঙ্গুয়েজটা তোমাদেরকে শিখতে হয়েছে। ঠিক আছে, স্টাডি করে তোমাকে কিন্তু পরীক্ষায় পাস করতে হবে। ইউ হ্যাভ টু লার্ন। লার্নিং থ্রু উই হ্যাভ, আমরা কি করি? আমরা সংস্কৃতির জ্ঞানকে অ্যাকুয়ার করি। তুমি যখন প্রথম রেলওয়ে ক্রসিং এ লাইটগুলো দেখেছো তখন তোমার অর্থ তোমার অজানাই ছিল। কেউ না কেউ তোমাকে তার মিনিংটা ডিকোড করেছে যে এটা মানে এটা, এটা মানে এটা, এইখানে গেলে এই কাজ করতে হয়, এটা করতে নেই, ওটা করতে আছে। ঠিক আছে, এই ড্রেস পরতে হয়, ওই ড্রেস পরো না। there are various do's and don'ts, there are various prohibitions, taboos। তাহলে বিভিন্ন সোশ্যাল প্রতিষ্ঠান, সেটা ফ্যামিলি হতে পারে, সেটা পিয়ার গ্রুপ বন্ধু গোষ্ঠী হতে পারে, সেটা সামাজিক কোনো প্রতিষ্ঠান স্কুল কলেজ হতে পারে, প্রতি মুহূর্তে ব্যক্তিকে কিছু না কিছু জিনিস শেখাচ্ছে। শেখার মধ্যে দিয়েই ব্যক্তি কিন্তু আরো বেশি উপজীব্য হচ্ছে, নিজেকে সে আরো সমৃদ্ধ করছে। সেই জন্যই বলছে সংস্কৃতি শেখা হয় এবং কি হচ্ছে শেয়ার করে নেওয়া হয়, ভাগ করে নেওয়া হয়। ভাগ করে দেওয়া মানে ব্যক্তি যেটা শেখে ব্যক্তি অন্য কাউকে সেই বিষয়গুলোকে শেখায়, তার মানে সেই নলেজটাকে অন্য ব্যক্তির মধ্যে ট্রান্সমিট করে, ছড়িয়ে দেয়। সেজন্য বলছে ভাগ করে নেওয়া। আর কি? সংস্কৃতি সঞ্চারিত হয়। তাহলে সংস্কৃতি সঞ্চারিত হয় মানে দেখো সংস্কৃতির যে প্রশ্নটা বলছিলাম, সংস্কৃতি কিন্তু শেখা হয় এবং সংস্কৃতি কি? সংস্কৃতি ট্রান্সমিট হচ্ছে, ছড়াচ্ছে। সংস্কৃতি এক জায়গায় আবদ্ধ না। ধরো আমরা যে ব্রিটিশ কালচার বা ব্রিটিশ ড্রেস পরি, ওয়েস্টার্ন ড্রেস পরি, ঠিক আছে, জিন্স প্যান্ট। জিন্স প্যান্ট যেটা হচ্ছে, জিন্স কিন্তু ওয়েস্টার্ন ড্রেস। তাহলে ওয়েস্টার্ন আউটফিট কে আমরা অ্যাকিউয়ার করেছি। ঠিক আছে, তাহলে ওয়েস্টার্ন আউটফিট আমরা অ্যাকুয়ার করছি মানে আমরা বিভিন্ন সংস্কৃতি জিনিসপত্রগুলোকে গ্রহণ করছি। তাহলে সংস্কৃতি কি করছে? সংস্কৃতি প্রতি মুহূর্তে জটিল হচ্ছে এবং এটা দিন দিন আরো বেশি সমৃদ্ধশালী হয়ে উঠছে। তারপরের পয়েন্টে কি বলা? সংস্কৃতি প্রতীকের উপর ভিত্তি করে। প্রত্যেকটা সংস্কৃতির মধ্যে রয়েছে কতগুলো স্পেসিফিক সিম্বল যা সংস্কৃতিকে রিপ্রেজেন্ট করে। সিম্বল রয়েছে, প্রতীক রয়েছে। ঠিক আছে, যেমন আমি বলা যায় কোনো ব্যক্তিকে, ঠিক আছে, ইন্ডিয়ানদের যে নামের স্টাইল, ব্রিটিশ মানে তুমি ইউএসএ বা ইউকে তে যদি যাও তাদের নামের স্টাইল ডিফারেন্ট। সাউথ ইন্ডিয়ান নামের স্টাইল, নর্থ ইন্ডিয়ান নামের স্টাইল ডিফারেন্ট। বা আমরা এটাও বলতে পারি সাউথ ইন্ডিয়ান ড্রেস আর ইস্ট ইন্ডিয়ান ড্রেসের মধ্যে পার্থক্য রয়েছে। তাহলে এগুলো কি এক্স্যাক্টলি? ড্রেস অ্যাজ এ সিম্বলিক্যাল রিপ্রেজেন্টেশন, নাম সিম্বলিক্যাল রিপ্রেজেন্টেশন। তাহলে নাম, ড্রেস, এরকম প্রচুর সিম্বলিক্যাল কনসেপচুয়াল ভিউ সোসাইটিতে আছে। সংস্কৃতি কি করেছে? সংস্কৃতি সেগুলির সাথে সংযুক্ত রয়েছে, সংস্কৃতি সেগুলিকে কে অর্থ প্রদান করে। তারপরের পয়েন্ট কি? সংস্কৃতি গতিশীল। সংস্কৃতি কোন নির্দিষ্ট জায়গায় কিন্তু আবদ্ধ নয়, সংস্কৃতি একটা নির্দিষ্ট গতি রয়েছে। সংস্কৃতি সার্বিকভাবে কিন্তু
নিজের অস্তিত্বকে বজায় রাখছে, গতিশীল, তার মানে থেমে নেই। প্রতি মুহূর্তে সংস্কৃতি কিন্তু পরিবর্তিত হয়েছে। আজ থেকে 20 বছর আগেকার সমাজের স্ট্রাকচার বা পরিকাঠামো তুমি দেখো, আর এখনকার সামাজিক পরিকাঠামো কিন্তু বিস্তর পার্থক্য করেছে। 2007-এর আগে কিন্তু স্মার্টফোনে অত প্রচলন ছিল না, মোবাইল ফোনে অত প্রচলন ছিল না, ঠিক আছে, কিন্তু যত সমাজ এগোচ্ছে তো মোবাইল ফোনের মধ্যে ভেরিয়েশনস তৈরি হয়েছে। তার মানে কি সংস্কৃতি গতিশীল রূপ নিয়েছে, সংস্কৃতি কোনো এক জায়গায় থেমে নেই, ঠিক আছে। তখন কমিউনিকেশনের মাধ্যমে ডিফারেন্ট ছিল, এখন কমিউনিকেশনের মাধ্যম ডিফারেন্ট হয়েছে, ঠিক আছে। তাহলে সংস্কৃতির গতিশীলতার কারণেই কিন্তু সমাজের পরিবর্তনগুলো আরো ভালো করে রিফ্লেক্টিভ হয়। সংস্কৃতির মধ্যে রয়েছে মনোভাব, মূল্যবোধ, জ্ঞান। সংস্কৃতির মধ্যে ভ্যালিউজ রয়েছে, ঠিক আছে। আমরা যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে থাকি, সেই পরিবারের রুলস রেগুলেশন রীতিনীতি কিন্তু ব্যক্তিকে নিয়ন্ত্রণ করে। তাহলে কেন করলো? তার কারণ হচ্ছে পরিবারের যে মূল্যবোধ ব্যক্তির উপরে প্রভাব ফেলে, এবং সেই মূল্যবোধগুলো কি করেছে পেয়েছে সামাজিকীকরণের মধ্যে দিয়ে রপ্ত করেছে। সংস্কৃতির মধ্যে রয়েছে বস্তুগত এবং অবস্তুগত ক্ষেত্র, বস্তুগত এবং অবস্তুগত, মেটেরিয়াল এবং নন মেটেরিয়াল। সংস্কৃতি কিছু বস্তুগত দিক রয়েছে এবং অবস্তুগত দিক রয়েছে, এর বিষয় নিয়ে আমরা পরে আলোচনা করব, আর পর টপিকে আছে এটাতে। তারপর বলে রাখি বস্তুগত মানে হচ্ছে যেগুলোর কংক্রিটাইজ নেচার, কারণ মোবাইল ফোন, ড্রেস, পেন, খাতা, বুকস, বিল্ডিং, কার, বাইক, এগুলো সব হচ্ছে মেটেরিয়াল। আর নন মেটেরিয়াল কোনগুলো? যেগুলোকে কিন্তু আমরা স্পর্শ করতে পারি না, যেগুলো যেমন ফিলিংস, মূল্যবোধ, ভ্যালুজ, অ্যাটিটিউড, প্যাটার্নস অফ বিহেভিয়ার, ওয়ে অফ লাইফস্টাইল, এগুলো হচ্ছে কিন্তু অবস্তুগত। সংস্কৃতির মধ্যে এই দুটোরই কিন্তু সংমিশ্রণ রয়েছে। তাহলে যদি পুরো টপিকটা কি, পুরো স্লাইডটাকে যদি আমরা জিস্ট করার চেষ্টা করি, তাহলে আমরা কি দেখবো? দ্য লাস্ট পয়েন্ট ইজ মোর এসেনশিয়াল। সংস্কৃতি হলো একটা ওয়ে অফ লাইফ। ওয়ে অফ লাইফ মানে একটা ব্যক্তির যে জীবনধারা, ব্যক্তির যে জীবনের গতিশীলতা, এটা সবটাই কিন্তু সংস্কৃতির দ্বারা রিফ্লেক্টেড হয়। সংস্কৃতি হলো a way of life। তো যে পয়েন্টটা একটু আগে বলছিলাম, বস্তুগত এবং অবস্তুগত সংস্কৃতি, মেটেরিয়াল এন্ড নন মেটেরিয়াল। ছোট বিষয় মাথায় রাখতে হবে। বস্তুগত অবস্তুগত সংস্কৃতির ধারণা কি জনপ্রিয় করেছে? সেটা হচ্ছে উইলিয়াম এফ অকবার্ন। অকবার্ন কিন্তু বস্তুগত এবং অবস্তুগত কথা বলছে। তিনি কি বলছেন? বস্তুগত সংস্কৃতি কোনগুলোকে একটু আগে আমি এক্সাম্পল দিচ্ছিলাম, ঘর, বাড়ি, কলকারখানা, ফুড, এগুলো সবই হচ্ছে মেটেরিয়াল, যেগুলোকে স্পর্শ করতে পারবো, যেগুলোর এক্সিস্টেন্স আমরা ফিল করতে পারি, আমরা অবজার্ভ করতে পারি, দেখতে পাই যাকে, সেগুলো সবই হচ্ছে বস্তুগত। এবং কোনগুলো অবস্তুগত? প্রথা, রীতিনীতি, বিশ্বাস, মূল্যবোধ, নিদর্শন, এগুলো সবই হচ্ছে কিন্তু নন মেটেরিয়াল, যেগুলো কিন্তু আমরা স্পর্শ করতে পারি না, কিন্তু আমরা ফিল করি, আমরা তাকে অনুভব করি, এগুলো সবই হচ্ছে নন মেটেরিয়াল। সংস্কৃতির উপাদান, সংস্কৃতির মধ্যে কি কি উপাদান রয়েছে, কি কি জিনিস সংস্কৃতির মধ্যে দিয়ে বাস্তবায়িত হয় বা উঠে আসে। প্রথম এবং খুব এসেনশিয়াল পয়েন্ট হচ্ছে ল্যাঙ্গুয়েজ বা ভাষা। ভাষা কিন্তু ব্যক্তিকে রূপ দেয়, ব্যক্তির মনের ভাব প্রকাশ করে। আমি কি ভাবছি, বা আমি কি বিষয়কে উপস্থাপন করতে চাইছি, বা আমি কি বলতে চাইছি, তার প্রকৃত অর্থ উপস্থাপিত হয় ভাষার মধ্যে। তাহলে ভাষা কিন্তু সংস্কৃতির গুরুত্বপূর্ণ উপাদান। ভাষার মধ্যে দিয়ে একটি ব্যক্তির অর্থকে বোঝা যায়, তার মানে তার নন মেটেরিয়াল ফিলিংসটাকে বোঝা যায়। বিশ্বাস, প্রত্যেকটা ব্যক্তির কিছু বিশ্বাসগত ধারণা রয়েছে, ঠিক আছে। তাহলে বিশ্বাসের কথা বলা হয়েছে এখানে, ঠিক আছে। কেউ আমিষ খেতে ভালোবাসে, কেউ নিরামিষ পছন্দ করে, কেউ ধর্মকে বিশ্বাস করে, কেউ নাস্তিক, কারোর ওয়েলফেয়ারের উপর, ডেভেলপমেন্টের উপরে বিশ্বাস রয়েছে, কেউ ট্রামে ট্রাভেল করতে ভালোবাসে। তাহলে প্রেফারেন্সেস ওরিয়েন্টেড যে বিলিফ সিস্টেম ব্যক্তির মধ্যে ডেভেলপ করেছে, সেগুলো সবই কিন্তু সংস্কৃতির গুরুত্বপূর্ণ উপাদান।
কারণ এগুলো ম্যান টু ম্যান ভ্যারি করে যায়, কালচার টু কালচার ভ্যারি করে যায়। তাহলে এগুলোকে বুঝতে পারলে সংস্কৃতিকে বোঝা যাবে। তার ব্যক্তিকে বুঝতে হলে তার ব্যক্তির চারিদিকে এই প্রত্যেকটা পয়েন্ট কিন্তু সংযুক্ত রয়েছে। রীতি, নর্মস, নর্মস আবার কিন্তু ফর্মাল এবং ইনফর্মাল দুটোই আছে। ঠিক আছে, ফর্মাল মানে হচ্ছে যে প্রাতিষ্ঠানিক নিয়ম কানুন আমরা মেনে চলতে বাধ্য। ঠিক আছে, স্কুল কলেজে কিছু প্রাতিষ্ঠানিক নিয়ম কানুন আছে, আমরা স্টুডেন্টরা কিন্তু সেটাকে অবলম্বন করতে পারি না। আবার ইনফর্মাল কোনগুলো? ইনফর্মাল হচ্ছে ফ্যামিলির মধ্যেকার রুলস এন্ড রেগুলেশনস, ইনফর্মালস। বাবা তোমাকে রাত 9টার বাইরে যেতে বারণ করে, বা রাত 9টার মধ্যে বাইরে ঢুকতে বলছে। তাহলে রাত 9টার মধ্যে বাইরে ঢোকা ফ্যামিলির যে একটা অঘোষিত নিয়ম, রুলস এন্ড রেগুলেশনস কি করছে? ব্যক্তির আচার আচরণকে কনস্ট্রাক্ট করছে। নর্মস কিন্তু ব্যক্তির আচরণকে নিয়ন্ত্রণ করছে। ল্যাঙ্গুয়েজ, বিলিভ, নর্মস এগুলো প্রত্যেক মুহূর্তে কিন্তু ব্যক্তিকে কি করছে? কনস্ট্রাকটিভ তৈরি করছে। ভ্যালুজ, ভ্যালু খুব এসেনশিয়াল নেচার। এটা ব্যক্তির সার্বিক রূপ তুলে ধরার জন্য কিন্তু মূল্যবোধের প্রাধান্য রয়েছে। কেউ ধর্মে বিশ্বাস করে, কেউ ধর্মে বিশ্বাস করে না। তাহলে ধর্মকেন্দ্রিক যে মূল্যবোধ, কেউ ধরো মহাদেব, হিন্দু ধর্মের কেউ ধরো মহাদেবকে বিশ্বাস করে, কারোর কাছে শ্রীকৃষ্ণ প্রাধান্য বেশি, কারোর কাছে মাতৃরূপে কালীর প্রাধান্য বেশি। তাহলে এগুলো কি? এগুলো মূল্যবোধ, এটা ব্যক্তির মূল্যবোধ। কেউ ধরো দরিদ্র ব্যক্তিদের ইমোশনস হয়ে পড়ে, কারোর মধ্যে ইমোশনস নেই। তাহলে ভ্যালু সিস্টেম ব্যক্তির মধ্যে কিন্তু প্রভাব ফেলে এবং ব্যক্তিকে একে অপরের থেকে আলাদা করে দেয়। কেউ ধরো ফাস্টফুড খেতে ভালোবাসে, কেউ বাইরে খাবার পছন্দ করে না। কারোর ভিড় ভালো লাগে, কারোর ভিড় ভালো লাগে না, কারণ কেউ একাকিত্ব থাকতে ভালোবাসে। তাহলে মূল্যবোধ, ভ্যালু সিস্টেম ব্যক্তিকে প্রতি মুহূর্তে মোল্ড করে। তাহলে ব্যক্তির নেচারকে রিফ্লেক্ট করা যাবে যখন আমরা এই বিষয়গুলোকে দেখব, এবং এই বিষয়গুলো সার্বিকভাবে কি করে? কালচারকে রিফ্লেক্ট করে, সংস্কৃতিকে রিফ্লেক্ট করছে। অনুমোদন, স্যাংশন, সোশ্যাল রুলস এন্ড রেগুলেশন, বিভিন্ন সামাজিক নিয়ম নীতি পরিকাঠামোর মধ্যে স্যাংশনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাহলে কি ধরনের আচার আচরণ কি উপস্থাপন করা উচিত, ঠিক আছে, কোনটা করা উচিত নয়। তাহলে কাজের যে অনুমোদন, অনুমোদন কিন্তু ব্যক্তিকে কি করে? কোনো ব্যক্তি হলো ভালো পড়াশোনা করছে, ভালো পড়াশোনা করার মধ্যে দিয়ে সে ভালো রেজাল্ট করতে চায়। তাহলে ভালো রেজাল্ট করার জন্য সে ভালো করে হার্ড ওয়ার্ক, তাহলে হার্ড ওয়ার্কের মধ্যে দিয়ে সে একটা গুড পজিশন অ্যাচিভ করতে চাইছে, স্যাংশন। তাহলে হার্ড ওয়ার্কের মধ্যে দিয়ে সে যখন গুড পজিশন অ্যাচিভ করবে তাকে পুরস্কৃত করা হয়, রিওয়ার্ডস দেওয়া হয়। আবার কেউ নোটিফিকেশনের যে কনসেপচুয়াল ভিউ স্যাংশনের মধ্যে দিয়ে কিন্তু ফুটে ওঠে। তাহলে আমরা কালচারের উপাদানের মধ্যে যেগুলো পেলাম, ল্যাঙ্গুয়েজ, বিলিফ, নর্মস, ভ্যালু, স্যাংশন, এগুলো কিন্তু গুরুত্ব দেব, কারণ এগুলো সামগ্রিকভাবে কালচারকে রিফ্লেক্ট করে। সংস্কৃতি এবং সভ্যতা, কালচার এন্ড সিভিলাইজেশনস। কালচার এন্ড সিভিলাইজেশনসে আমরা কি দেখব? অকবার্ন ও নিমকাফ কি বলছে? সভ্যতা হলো একটি অত্যন্ত উন্নত সংগঠন, একটি সংস্কৃতির জন্য একটি জটিল এবং আরো বিকশিত। তাহলে এই পয়েন্টগুলোর মধ্যে দিয়ে আমরা কিন্তু কি দেখব? বেসিক্যালি এখানে যে বিষয়টার কথা বলা হয়েছে, সভ্যতা হচ্ছে কিন্তু একটা বৃহত্তর স্ট্রাকচার, আর সংস্কৃতি হচ্ছে সভ্যতার একটা অণু, ইউনিট, ট্রেট। তার মানে সভ্যতা সবসময় কিন্তু রিফ্লেক্টিভ নেচারকে তুলে ধরে। ঠিক আছে, আমাদের কাছে কি আছে? what we have civilizations, what we are হচ্ছে কালচার। তাহলে একটা ব্যক্তির আচার আচরণ, রীতিনীতি, সংস্কৃতি, চালচলন, এগুলো সবই কিন্তু কি হবে? ব্যক্তির সংযুক্তভাবে সংস্কৃতিকে তুলে ধরছে, এবং এই সবগুলোকে নিয়ে কি তৈরি হচ্ছে সভ্যতা। যে আমরা বলি হিন্দু সভ্যতা, তাহলে হিন্দু সভ্যতা কিন্তু একটা সার্বিক রূপ। হিন্দু সভ্যতার অভ্যন্তরে বিভিন্ন দিক রয়েছে, তার সেখানে ধরো তার ফুড হ্যাবিট আছে, সেখানে তার রিলিজিয়াস পার্সপেক্টিভ আছে, সেখানে ধরো কালচার পার্সপেক্টিভ আছে, সেখানে একটা কাস্ট ওরিয়েন্টেড পার্সপেক্টিভ আছে, ওয়ে অফ লিভিং স্টাইল আছে। এই সবগুলোকে নিয়ে গড়ে উঠছে হিন্দু সভ্যতা, সিভিলাইজেশন, এবং এই সবগুলো ওর ইউনিটগত রিফ্লেকশন হচ্ছে কালচারের পার্ট। তাহলে দুটোই কিন্তু একে অপরের সাথে সংযুক্ত। ঠিক আছে, সভ্যতা সংস্কৃতিগুলোকে একটা সামগ্রিকভাবে রূপ দেওয়ার চেষ্টা করে।
এই স্লাইডের মধ্যে আমরা কিন্তু সংস্কৃতি এবং সভ্যতার মধ্যেকার দণ্ডগত বিষয়গুলোকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করি। কালচারাল চেঞ্জ, সংস্কৃতি কি কি ক্ষেত্র দ্বারা পরিবর্তিত হচ্ছে। কালচারাল চেঞ্জ, এখানে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে। ফার্স্ট পয়েন্ট কি আছে, কালচারাল ইনোভেশনস। সংস্কৃতি কি কি দ্বারা পরিবর্তিত হয়। প্রথমে কি বলা হচ্ছে, ইনোভেশন। ইনোভেশন মানে হচ্ছে নতুন কোনো জিনিস তৈরি করা। যখনই নতুন কোনো জিনিস তৈরি হয়, সেই নতুন জিনিসটা কালচারের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ অবদান। যখন কম্পিউটার মার্কেটে আসে, কম্পিউটার কিন্তু কাজের ক্ষেত্রে দ্রুততার একটা রেভলিউশন নিয়ে আসে। যে কাজগুলো ম্যানুয়ালি করা হতো, কম্পিউটার এসে সেই সমস্ত কাজগুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ এবং রিফ্লেক্টিভ নেচার তৈরি করেছে। এই যে প্রেজেন্টেশনটা যেটা আমি প্রদান করছি, সেটা পিপিটির মধ্যে তৈরি করা হয়েছে। তাহলে কম্পিউটার এসে পিপিটির মধ্যে নতুন প্রেজেন্টেশনের ধারণার জন্ম দিয়েছে। তাহলে কোন জিনিসকে প্রেজেন্ট করার ক্ষেত্রে পিপিটি একটা যে গুরুত্বপূর্ণ মাধ্যম হতে পারে, সেটা ইনোভেটিভ একটা আইডিয়া। দ্যাট ইজ কল্ড কালচারাল ইনোভেশনস। ইনোভেশনস, নতুন কোন জিনিসের উদ্ভব কিন্তু সংস্কৃতির মধ্যে পরিবর্তন নিয়ে আসে। আর কি, কালচারাল ডিফিউশনস। ডিফিউশন মানে কি? ডিফিউশন মানে হচ্ছে যে কোন একটা ইউনিট কালচারাল ট্রেড, এটা নির্দিষ্ট সংস্কৃতিতে বা নির্দিষ্ট জায়গায় উদ্ভব হয় এবং সেখান থেকে বিভিন্ন মিডিয়াম থ্রু অন্য জায়গায় ছড়িয়ে পড়ে। তাহলে ট্রেড বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে। তাহলে হিসাব মতো কি দেখলাম, যে ডিফিউশন হচ্ছে কোন ট্রেড যখন এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে পড়ে। ধর এই যে আমি বলছিলাম যে জিন্স, ওয়েস্টার্ন আউটফিট। ওয়েস্টার্ন আউটফিট আমরা ইন্ডিয়াতে ইউজ করি, পরে থাকি। তাহলে ওয়েস্টার্ন আউটফিট ইন্ডিয়াতে এসে পৌঁছাচ্ছে কি, থ্রু দ্য প্রসেস অফ গ্লোবালাইজেশন। বিভিন্ন মিডিয়াম থ্রু সেই আউটফিট কিন্তু আমাদের কাজ পর্যন্ত পৌঁছে গেছে, ইন্ডিয়াতে পৌঁছে গেছে। ঠিক ভাইস ভার্সা, ইন্ডিয়ার আউটফিট বা ইন্ডিয়ার প্রোডাকশন বা ইন্ডিয়ার মেটেরিয়ালস কিন্তু বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে। তাহলে কালচারাল ট্রেড গুলো কিন্তু বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে। ইট ইজ কল্ড দ্যাট কালচারাল ডিফিউশনস, যেটা সংস্কৃতির মধ্যে পরিবর্তন নিয়ে আসে। তাহলে ওয়েস্টার্ন আউটফিট যখনই আমরা পরবো, একটা ডিফিউশন কালচার তৈরি হবে, একটা কমপ্লেক্স কালচার তৈরি হবে। তাহলে এই ডিফিউশনের মধ্যে ইম্পর্টেন্ট পয়েন্ট বলা হয়েছে, ডিফিউশন অফ মেটেরিয়াল কালচার এন্ড নন মেটেরিয়াল কালচার। মানে মেটেরিয়াল কালচারের ডিফিউশনও হয়, নন মেটেরিয়াল ডিফিউশনও হয়। মেটেরিয়াল মানে ধরো আমরা এখানে ফোনের কথা বলতে পারি, ল্যাপটপের কথা বলতে পারি। আমরা ধরো স্যামসাং এর কোনো ফোন ইউজ করি বা ধরো আইফোন ইউজ করি। তাহলে তারা কিন্তু ধরো ক্যালিফোর্নিয়াতে বা ধরো ইউএসএ তে কোনো প্রোডাকশন হচ্ছে, সাউথ কোরিয়াতে কোনো প্রোডাকশন হচ্ছে স্যামসাং এর ফোনে, তাহলে সেটা কিন্তু আমরা ইন্ডিয়াতে পাচ্ছি। মেটেরিয়াল কালচার। আবার নন মেটেরিয়াল কালচার কি, ফুড হ্যাবিট। চাইনিজ ফুড আমরা কিন্তু ইন্ডিয়াতে খাই। তাহলে চাইনিজ ফুড বা ধরো তোমার চাইনিজ ড্রেসেস, ঠিক আছে, চাইনিজ ভ্যালুজ। তাহলে ভ্যালু সিস্টেমের কিন্তু ট্রান্সমিট হচ্ছে। তাহলে ধরো কালচার ভ্যালু, যে ভ্যালুগুলোকে আমরা স্পর্শ করতে পারি না, ফিল করতে পারি, সেগুলো কিন্তু নন মেটেরিয়াল আন্ডারে চলে আসছে। তাহলে মেটেরিয়াল এবং নন মেটেরিয়াল ট্রেড গুলো এক দেশ থেকে অন্য দেশে কিন্তু ছড়িয়ে পড়ছে। এবং এই ছড়িয়ে পড়ার ফলে অনেক সময় কি দেখা যাচ্ছে যে মেটেরিয়াল কালচার কিন্তু অনেক দ্রুততার সাথে এগিয়ে চলে। তাহলে র্যাপিড চেঞ্জ। ধরো এই যে কম্পিউটারের যে এক্সাম্পলটা দিলাম, কম্পিউটার কিন্তু সবাই জানে না। প্রথম যখন কম্পিউটার ব্যাংকিং সিস্টেমে ইনস্টল হয়, তখন কিন্তু প্রচুর মানুষ কম্পিউটার সম্বন্ধে অ্যাওয়্যার ছিল না। তাহলে কি হয়েছে, কম্পিউটার মেটেরিয়াল আসার সাথে সাথেও কিন্তু কম্পিউটার গত যে নলেজ, সেটা কিন্তু তত ফাস্টলি আপগ্রেড হতে পারেনি। তাহলে কম্পিউটার হচ্ছে মেটেরিয়াল কালচার আর কম্পিউটারগত নলেজ হচ্ছে নন মেটেরিয়াল কালচার। তাহলে যখন মেটেরিয়াল কালচার নন মেটেরিয়াল থেকে ফাস্টলি মুভ করে, তখন কি তৈরি হয়, দুটোর মধ্যে একটা গ্যাপ তৈরি হয়। এই গ্যাপটা কি বলা হয়, কালচারাল ল্যাগ। এটা হচ্ছে অফবার্ন এর কনসেপ্ট, এটা পড়ে রাখতে খুব ইম্পর্টেন্ট একটা টপিক। অফবার্ন কালচারাল ল্যাগের কথা বলছে। আর কোন কোন ফ্যাক্টর পরিবর্তনের জন্য রেসপন্সিবল? অ্যাকালচারেশনস, অ্যাসিমিলেশনস। অ্যাকালচারেশন মানে হচ্ছে একটা কালচার যখন আরেকটা কালচার থেকে কোনো জিনিস বড় করে, আরেকটা কালচার থেকে কোনো জিনিস শেখে এবং নিজের কালচারাল ট্রেড গুলোর মধ্যে বা কালচার ভ্যালু গুলোর মধ্যে পরিবর্তন নিয়ে আসে। কারণ এই প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আমরা কার আন্ডারে পড়ছি, কালচারাল চেঞ্জের আন্ডারে পড়ছি। তার মানে প্রত্যেকটাই কোথাও না কোথাও কিন্তু কালচারে যে পরিবর্তন নিয়ে আসে স্পষ্ট।
দুটো কালচার পাশাপাশি অবস্থান করার ফলে কি দেখা যাচ্ছে, যেটা দুর্বল কালচার আর যেটা ধরো কম্পারেটিভলি হায়ার কালচার, দুর্বল কালচার কি করছে, হায়ার কালচারের ভ্যালু গুলোকে অ্যাডপ্ট করে। দ্যাট ইজ কল্ড দ্য অ্যাকালচারেশনস। আর অ্যাসিমিলেশনস কি? অ্যাসিমিলেশনস হচ্ছে দুটো কালচার যখন দীর্ঘদিন একই সাথে বসবাস করার পরে দুটোর মধ্যে ভ্যালুগত এক্সচেঞ্জ হয়। যেমন ধরো ট্রাইব আর কাস্ট, ট্রাইবাল পিপল আর কাস্ট পিপল, তারা দীর্ঘদিন পাশাপাশি বসবাস করার পরে ট্রাইবাল পিপলরা কিন্তু কাস্ট পিপলদের অনেক ভ্যালুকে অ্যাডপ্ট করেছে। ঠিক আছে, তার মানে ভ্যালুর যে অ্যাডাপশনস, ঠিক আছে, দুজনের মধ্যে যে আদান প্রদান ভ্যালুগত, যেমন মুসলিম আর হিন্দু ধরো একই সোসাইটির মধ্যে বসবাস করে, তাহলে মুসলিম আর হিন্দু একই সোসাইটিতে বসবাস করে, দুজনে কিন্তু একে অপরের বিভিন্ন উৎসবগুলোতে পার্টিসিপেট করে। তাহলে হিন্দুদের দুর্গাপূজাতে মুসলিমরা যেমন পার্টিসিপেট করে, ঠিক তেমনি মুসলিমদের ঈদের ক্ষেত্রে হিন্দুরা কিন্তু পার্টিসিপেট করে, তাদের মধ্যে বিরিয়ানি খাবার খেতে পছন্দ করে। ঠিক আছে, ভাইস ভার্সা মুসলিমদের ক্ষেত্রেও তারা অনেক হিন্দু ডিশ খেতে পছন্দ করে। তার মানে কি এখানে অ্যাসিমিলেট হয়েছে দুটো রিলিজিয়ন গোষ্ঠী পাশাপাশি বসবাস করার পর তাদের মধ্যেকার ভ্যালুগত ট্রান্সমিশন হয়েছে। তাহলে এই প্রত্যেকটা পয়েন্ট, ইনোভেশন, ডিফিউশনস, অ্যাকালচারেশনস, অ্যাসিমিলেশন, এগুলো কিন্তু কালচারের পরিবর্তন নিয়ে আসছে। এখানে কতগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট এক্সিকিউট করা হয়েছে। কি বলা হচ্ছে? সংস্কৃতির বৈচিত্র্য। বৈচিত্র্য মানে হচ্ছে ভেরিয়েশনস রয়েছে। তাহলে এখানে সংস্কৃতির যে ভেরিয়েশনস আছে, সংস্কৃতিকে রিফ্লেক্টেড হচ্ছে কি কি জিনিস পেলাম এখানে? সাবকালচার, কাউন্টার কালচার, অনেক ক্ষেত্রে কন্ট্রা কালচারও বলে, আর কালচার শক। সাবকালচার মানে হচ্ছে একটা কালচারের মধ্যে যখন অনেক মাল্টিপল ইউনিট তৈরি হয়, একটা কালচারের আন্ডারে যখন আরো মাল্টিপল ডিফারেন্ট কালচার তৈরি হয়, দ্যাট ইজ কল্ড দ্য সাবকালচার। কি রকম? যেমন আমি বলি একটা एग्जांपल দিই। ধরো প্রত্যেক পাড়ায় কোনো একটা ক্লাব আছে, বা ধরো বয়স্কদের কোনো একটা গ্রুপস, ঠিক আছে, ধরো টিনেজের কোনো গ্রুপ, এরা প্রত্যেকেই কি? এরা প্রত্যেকেই হচ্ছে সাবকালচার। তাহলে টিনেজ গ্রুপগুলো ধরো তারা নিজেদের মধ্যে এমন একটা ডিকোডিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে, বা তাদের মধ্যেকার যে আচার আচরণ এমন ভাবে একে অপরের প্রতি প্রভাব ফেলে, যেটা মেইন কালচারের মধ্যে একটা নিজস্ব কালচার পেরিফেরি তৈরি করে। ঠিক যেমন এই ক্লাব, একটা পাড়ার অভ্যন্তরে একটা ক্লাব রয়েছে, সেই ক্লাবের কিছু রুলস এন্ড রেগুলেশনস রয়েছে। তাহলে ক্লাবের যারা সদস্য রয়েছে তারা কিন্তু সেই ক্লাবের রুলস এন্ড রেগুলেশনস এবং দায়িত্ববোধগুলোকে মেনে চলে। দ্যাটস কল্ড দ্য সাবকালচার। তাহলে সাবকালচার হচ্ছে প্রত্যেকটা সংস্কৃতির অভ্যন্তরে যে ক্ষুদ্র ক্ষুদ্র কালচার তৈরি হয়। তারপরে ইম্পর্টেন্ট টপিকটা কি? কাউন্টার কালচার। এই সাবকালচারই যখন মেইন কালচারকে হার্ম করার চেষ্টা করে, ইট বিকামস কাউন্টার। সেই জন্য তো বলছে কাউন্টার, এটা ওয়াইনগারের কনসেপ্ট। ওয়াইনগার এই কনসেপ্টটাকে ডেভেলপ করেছে। কাউন্টার করছে মানে, কাউন্টার মানে কি করছে মানে কি? এখানে কাউন্টার করছে মানে তার বিরুদ্ধে যাচ্ছে, ঠিক আছে, এখানে তার সাথে কন্ট্রাডিকশনের মধ্যে একটা বাতাবরণ তৈরি হচ্ছে। দ্যাটস কল্ড দ্য কাউন্টার। তাহলে যেমন একটা एग्जांपल দিই, পুরো জঙ্গি গোষ্ঠী, আতঙ্কবাদী, টেররিস্ট গ্রুপ কিন্তু একটা সাবকালচার। মেইন স্ট্রিমের মধ্যে থেকেও তাদের নিজস্ব একটা কালচারাল পেরিফেরি রয়েছে, তার নিজস্ব লাইফস্টাইল, নিজস্ব কিছু আইডিওলজি নিয়ে চলে। সার্বিক সামাজিক প্রেক্ষাপটের মধ্যে থেকেও তাদের একটা নিজস্ব গ্রুপ রয়েছে, নিজস্ব ভ্যালুজ রয়েছে। কাউন্টার কোথায়? তারা মেইন সাংস্কৃতিক পরিকাঠামোর বিরুদ্ধে যায়, তারা বিভিন্ন টেররিস্ট অ্যাটাক করে, ঠিক আছে, তারা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে। তাহলে মেইন সাংস্কৃতিক পরিকাঠামোর বিরুদ্ধে যখনই যাবে তখন তাকে বলবো কাউন্টার কালচার। তারপরের টপিক কালচার শক। আমরা অনেক সময় শক ওয়ার্ডটা খুব ইউজ করি। শক মানে ধরো এমন একটা সিচুয়েশন বা পরিস্থিতি, ইউ অ্যাস্টনিশড বা আনএক্সপেক্টেড সিচুয়েশনস, তুমি সেটা আনএক্সপেক্টেড, প্রত্যাশাই করোনি। দ্যাটস কল্ড দ্য কালচারাল শক। ধরো তুমি কোনো অনুষ্ঠানে গেছো, বা ধরো এমন একটা জায়গায় গেছো, সেখানে কালচারের মধ্যে এমন কোনো ঘটনা ঘটছে দ্যাট ইউ আর আনএক্সপেক্টেড, তোমার কাছে প্রত্যাশার না, তোমার কালচারে বা যে অঞ্চলে বা যে পরিবেশে বসবাস করো সেখানে এই ধরনের ঘটনাগুলো ঘটে না।
দ্যাট ইজ কল্ড দ্য কালচারাল শক। তাহলে ব্যক্তি যখন এমন কোনো ঘটনা বা এমন কোনো বিষয় দেখে শকড হয়, শকড ইন দ্য সেন্স অ্যাস্টনিশড হয়ে যায়, ঠিক আছে, সে বিচলিত হয়ে পড়ে। এই ধরনের যে সাংস্কৃতিক ঘটনা, যেমন একটা খুব এক্সাম্পল, ট্রাইবাল একটা এক্সাম্পল আছে, হেড হান্টিং বলে একটা এক্সাম্পল আছে, ঠিক আছে। হেড হান্টিং হচ্ছে ট্রাইবালদের মধ্যে একটা একটা প্রিপারেশনস, একটা খেলা। তাহলে একটা নির্দিষ্ট উপজাতি গোষ্ঠীর আন্ডারে একটা হেড হান্টিং এর মতো ঘটনা ঘটছে, এটা কিন্তু সচরাচর কোনো গোষ্ঠীর মধ্যে দেখা যায় না। কালচারাল শক। তুমি এরকম অনেক অর্থোডক্স ভিলেজ আছে যেখানে কিন্তু মন্দিরে বা মসজিদে অন্য জাতিগোষ্ঠী বা অন্য ধর্মীয় গোষ্ঠীর মানুষকে উঠতে দেওয়া হয় না, যেটা তোমার সংস্কৃতি বা তোমার সারাউন্ডিংস এ খুব ফ্রিকুয়েন্ট একটা ঘটনা, যেটা অন্য জায়গাতে রিগোরাসলি রিজিড ঘটনা। তাহলে এই ধরনের ঘটনাগুলো ব্যক্তিকে কিন্তু শক প্রোভাইড করতে পারে, ঠিক আছে, আনএক্সপেক্টেড ফ্যাক্ট দিতে পারে, সেজন্য বলছে কালচারাল শক। পরের যে পয়েন্টটা গুলো আছে সেগুলো কি বলছে, এথনোসেন্ট্রিজম। Ethnocentrism, xenocentrism, xenophobia, cultural relativism, multiculturalism, globalizations of and culture. There are various cultural types, cultural units we need to be studied. Ethnocentrism. Ethnocentrism is a feelings. এটা feelings. কি ধরনের feelings? যখন কোনো ব্যক্তি বা গোষ্ঠী নিজেকে সুপিরিয়র বা নিজের গোষ্ঠীকে সুপিরিয়র ফিল করিয়ে অন্য গোষ্ঠীর প্রতি একটা বিদ্বেষমূলক মনোভাব তৈরি করে, বা অন্য গোষ্ঠীকে বা অন্য ব্যক্তিকে যখন ছোট করে, এই যে ফিলিংসটা, এই যে ব্যক্তির মধ্যেকার যে ধারণা, রিফ্লেকশন, এটাকেই বলছে এথনোসেন্ট্রিজম। তাহলে ব্যক্তি অন্য গোষ্ঠীর প্রতি কি করছে, অন্য গোষ্ঠীর প্রতি বিদ্বেষমূলক মনোভাব তৈরি করছে। এই বিদ্বেষমূলক মনোভাব যখনই তৈরি হয়, এই ধরনের পরিস্থিতিকে বলা হয় এথনোসেন্ট্রিজম। ঠিক তার উল্টো হচ্ছে জেনোসেন্ট্রিজম। জেনোসেন্ট্রিজম হচ্ছে ব্যক্তি যখন এটা ফিল করে যে তার সংস্কৃতি থেকে অন্যের সংস্কৃতি অনেক বেশি উন্নত, অনেক বেশি ডেভেলপ। যেমন ইন্ডিয়ানরা এটা ফিল করে যে ওয়েস্টার্ন কালচার কিন্তু ভারতীয়দের থেকে সংস্কৃতি থেকে অনেক বেশি ডেভেলপড কালচার। বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে তোমরা নোটিস করবে, শুনতেও পাবে। তাহলে ওয়েস্টার্ন কালচারকে ইন্ডিয়ান কালচার থেকে অনেক বেশি ডেভেলপ মনে করা হচ্ছে। এই যে ফিলিংসটা, এটাকে বলা হচ্ছে জেনোসেন্ট্রিজম। ঠিক এর সাথে একটা পয়েন্ট খুব অ্যাসোসিয়েটেড, যেটা হচ্ছে জেনোফোবিয়া। জেনোফোবিয়া মানে কি? ফোবিয়া মানে হচ্ছে ভয়, ভীতত্রস্ত, ব্যক্তি যখন ভয় পায়। জেনোফোবিয়া মানে হচ্ছে ব্যক্তি যখন অপরের কালচারের বা অপরের কোনো গোষ্ঠীর ব্যক্তিকে, ঠিক আছে, ভয় পায়। যেমন কোনো ইন্টারভিউর ক্ষেত্রে ধরো কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা ধরো কোনো নির্দিষ্ট গ্রুপের পিপলকে তুমি ধরো ভয় পাচ্ছ যে এরা এসছে মানে, বা এই গোষ্ঠীর ব্যক্তিরা এসছে মানে আমার জব হবে, ঠিক আছে। তার মানে তারা কোথাও না কোথাও তোমার থেকে অনেক বেশি সুপিরিয়র, হাই কোয়ালিটি, ঠিক আছে, অ্যাডভান্সড, বিভিন্ন বিষয়ে তোমার থেকে এগিয়ে। তাহলে এর ফলে তোমার মধ্যে যে ভয়ের বাতাবরণ তৈরি হয়, এটাকেই বলা হয় জেনোফোবিয়া। আর একটা কি প্রশ্ন শুনবো, কালচারাল রিলেটিভিজম। কালচারাল রিলেটিভিজম আর এথনোসেন্ট্রিজম আর সিজম এন্ড জিনোসেন্ট্রিজমের মধ্যে অনেকটা সিমিলারিটিজ আছে, এবং কোথায় একটা ডিফারেন্স আছে বলে দিচ্ছি। কালচারাল রিলেটিভিজম, রিলেটিভ মানে কি? রিলেটিভ মানে হচ্ছে রিলেটিভিটি ইজ কম্পারেটিভ, তার মানে একজনের সাথে অন্যজনের কম্পেয়ার করে, ঠিক আছে। ব্যক্তি যখন নিজের সংস্কৃতি সম্বন্ধেও বোঝে এবং অপরের সংস্কৃতি সম্বন্ধেও বোঝে, ঠিক আছে। তোমরা ধরো ইন্ডিয়ানরা ধরো একটু স্পাইসি খাবার পছন্দ করে, অথবা ওয়েস্টার্ন পিপলদের মধ্যে স্পাইসি খাবারের চল নেই, ফাইন। তাহলে যতক্ষণ পর্যন্ত সেই টপিকগুলো নলেজের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত কালচারাল রিলেটিভিজম। যখনই ব্যক্তি সুপিরিয়রিটির দিকে যাবে, যখন সে মনে করবে আমার কালচার অপরের থেকে সুপিরিয়র, তখন সেটা হয়ে যাবে এথনো। যখন এটা ফিল করবে যে অপরের কালচার আমাদের কালচারের থেকে সুপিরিয়র, তখন সেটা হয়ে যাবে জেনো, ঠিক আছে। এবং যখন ব্যক্তি অপরের কালচারের সঙ্গে নিজের কালচারের তুলনা করবে এবং কি আছে কি নেই সেগুলো দেখে নিয়ে ওইটুকুর মধ্যেই সীমাবদ্ধ রাখবে, তখন সেটা হয়ে যাবে কালচারাল রিলেটিভিজম। এরপরে আমরা কি দেখব? এরপরে আমরা যে পয়েন্টটা দিকে দেখব সেটা হচ্ছে মাল্টিকালচারালিজম। মাল্টিকালচার,
there are various, আমরা ইন্ডিয়াকে একটা গুড এক্সাম্পল দিতে পারি। মাল্টিকালচারালিজমের এক্সাম্পল হচ্ছে ইন্ডিয়ান সোসাইটি। কারণ ভারতীয় সমাজে কিন্তু বিভিন্ন সংস্কৃতির মানুষ বসবাস করে, বিভিন্ন জাতের মানুষ বসবাস করে, বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে। তাহলে বিভিন্ন জাত এবং বিভিন্ন ধর্মের মানুষগুলো কেন্দ্র করে যেন কোথাও না কোথাও একটা মাল্টিকালচারাল ভিউকে রিপ্রেজেন্ট করছে। যেমন ধরো এখানে ভারতীয় সমাজের মধ্যে, ঠিক আছে, বা ইন্ডিয়াতে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, জৈন, শিখরা বসবাস করে। আবার হিন্দুদের মধ্যে বিভিন্ন ধর্ম রয়েছে, মুসলিমদের মধ্যে বিভিন্ন ধর্ম রয়েছে। প্রত্যেকেই কিন্তু একটা নির্দিষ্ট জায়গার মধ্যে বসবাস করছে। এত ভেরিয়েশনস, এই এত কালচারাল ভেরিয়েশনস থাকার জন্য এগুলোকে বলা হচ্ছে মাল্টিকালচারালিজম। তারপরের পয়েন্টটা কি বলা হচ্ছে? গ্লোবালাইজেশন এন্ড কালচার। কালচারের সাথে গ্লোবালাইজেশন, বিশ্বায়নের যে সম্পর্ক, একটু আগে একটা এক্সাম্পল দিচ্ছিলাম, মনে আছে? সেটা হচ্ছে যে ওয়েস্টার্নাইজেশনের একটা ইমপ্যাক্ট, মানে ওয়েস্টার্ন কালচারের ইমপ্যাক্ট বা ওয়েস্টার্ন ড্রেস যখন ভারতের ক্ষেত্রে রিফ্লেক্টেড হয়, তাহলে ওয়েস্টার্ন ড্রেস ইজিলি এখানে পৌঁছাচ্ছে, বা ওয়েস্টার্ন মেটেরিয়াল, অ্যাপেলের কোনো প্রোডাক্ট, অথবা স্যামসাং এর কোনো প্রোডাক্ট, অথবা সনির কোনো প্রোডাক্ট, ওয়েস্টার্ন মেটেরিয়াল কিন্তু ইজিলি আমরা ইন্ডিয়াতে পাচ্ছি। তাহলে ওয়েস্টার্ন মেটেরিয়ালের প্রতি আসক্তি, ওয়েস্টার্ন গুডের প্রতি আসক্তি, তাহলে ইজিলি আমরা বাড়ি বসে বিভিন্ন জিনিসপত্রগুলোকে অ্যাডিকুয়েট করতে পারছি, ঠিক আছে, অ্যাকুয়ার করতে পারছি। তাহলে এর ফলে একটা গ্লোবালাইজড নেচার তৈরি হচ্ছে। এটা কি বলা হচ্ছে? গ্লোবালাইজেশন এন্ড কালচার। গ্লোবালাইজেশনের সাথে কালচার একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক। এরপর যে পয়েন্ট আমরা দেখবো সেটা হচ্ছে যে ভারতীয় প্রেক্ষাপটের সংস্কৃতি। সংস্কৃতির একটা রিফ্লেকশন নিয়ে আসবো ভারতীয় প্রেক্ষাপট। কি বলা হয়েছে? দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে এক্সিকিউট করার চেষ্টা করা হয়েছে, সেটা হচ্ছে কালচারাল ডাইভার্সিটি, আর এটা হচ্ছে কালচারাল ইউনিটি এন্ড ইন্টিগ্রেশন। কালচারাল ডাইভার্সিটি, সাংস্কৃতিক বৈচিত্র্য। তাহলে একটু আগে যেটা বলছে, বৈচিত্র্য মানে কি? বৈচিত্র্য মানে যার মধ্যে ডিফারেন্সিয়েশন আছে, ভেরিয়েশনস আছে। তাহলে একটা সংস্কৃতির মধ্যে কিন্তু ভারতের ক্ষেত্রে যদি আমরা বলি, তাহলে ভারতে বিভিন্ন জাতির মানুষ বসবাস করে। তাহলে বিভিন্ন ধর্মের মানুষ, বিভিন্ন জাতের মানুষ, তারা প্রত্যেকেই দেখো একে অপরের থেকে ডিফারেন্ট। তাদের ফুড হ্যাবিট, তাদের ভাষা, তাদের ড্রেসিং সেন্স, ঠিক আছে, তাদের জব স্টাইল, তাদের লিভিং স্টাইল, ইকোনমিক ইকোনমিক সঞ্চয়, এগুলো সব বিষয়গুলো কি? এগুলো সব বিষয় হচ্ছে সাংস্কৃতিক বৈচিত্র্যগত প্রেক্ষাপট। তাহলে ভারতের সংস্কৃতির কিন্তু একটা বৈচিত্র্যগত দিক রয়েছে। এবং বৈচিত্র্য কেন বলছে? তার কারণ হচ্ছে সংস্কৃতিগুলো একে অপরের থেকে ডিফারেন্ট। একই এলাকার মধ্যে ধরো হিন্দু পরিবার রয়েছে, মুসলিম পরিবার রয়েছে। তাহলে হিন্দু পরিবারের একটা নির্দিষ্ট সাংস্কৃতিক পরিকাঠামো রয়েছে, তারা যে খাবার পছন্দ করে, ঠিক আছে, তারা যে আচার আচরণ পছন্দ করে, তাদের যে রীতিনীতি, তাদের যে বেশভূষা, অনুষ্ঠান, ঠিক তেমনি মুসলিমদের ফ্যামিলি, তাদের আচার আচরণ, রীতিনীতি, ধর্ম, অনুষ্ঠান পার্থক্য করে গেল একে অপরের থেকে। তাহলে এই পার্থক্যজনিত কারণের জন্যই কিন্তু সাংস্কৃতিক বৈচিত্র্য ভারতীয় সমাজে সব থেকে বেশি। কারণ ভারতবর্ষকে আমরা কি বলি? প্লুরাল সোসাইটি বলি, বহুত্ববাদী সমাজ। এখানে বিভিন্ন ধর্ম, বর্ণ, জাতের মানুষ কিন্তু একসাথে বসবাস করে। is one type of mosaic culture. অনেকগুলো সংস্কৃতির সংমিশ্রণ ঘটেছে ভারতে। সেই জন্যই বলছে ভারতকে ডাইভার্সিটি বলছে। ভারতের কালচারের মধ্যে একটা ডাইভার্সিফিকেশন রয়েছে। আমরা ভারত নিয়ে আলোচনা করলে শুধুমাত্র একটি সাংস্কৃতিক পরিকাঠামো বা হিন্দু সংস্কৃতির পরিকাঠামো, যেহেতু হিন্দুদের সংখ্যা ভারত থেকে বেশি, শুধুমাত্র হিন্দু নিয়ে আলোচনা করলেই চলবে না। এখানে কিন্তু সমস্ত বিষয়গুলোকে দেখতে হবে। মুসলিম নিয়ে আলোচনা করতে হবে, খ্রিস্টানদের নিয়ে আলোচনা করতে হবে, বৌদ্ধ জৈনদের নিয়ে, শিখদের নিয়ে আলোচনা করতে হবে। পাঞ্জাবে যেমন শিখদের প্রাধান্য বেশি, ঠিক আছে, বেঙ্গলে যেমন, ঠিক আছে, বাঙালিদের প্রাধান্য বেশি। তাহলে বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধর্ম, বিভিন্ন জাতের মানুষ বসবাস করে। যখনই আমরা আলোচনার প্রেক্ষাপটকে আরো বেশি সমৃদ্ধশালী করব, তখনই কিন্তু আমাদেরকে প্রত্যেকটা বিষয়কে একে অপরের প্রেক্ষাপট ধরে কিন্তু আলোচনা করতে হবে। তাহলে ডাইভার্সিটি অনেক জটিল দিক থেকে কিন্তু ভারতকে কি করেছে? আরো বেশি উপজীব্য করেছে।
ভারতের নেচারকে, সংস্কৃতিকে আরো বেশি জটিল তৈরি করেছে। প্রথম দিকে আমরা পড়ছিলাম না যে কালচারাল কমপ্লেক্স, তাহলে ভারতে এরকম প্রচুর কালচারাল ট্রেট রয়েছে, যে ট্রেট গুলো ভারতকে কিন্তু বৈচিত্র্যপূর্ণ করেছে। তারপরের টপিকটার মধ্যে রয়েছে কালচারাল ইউনিটি এন্ড ইন্টিগ্রেশন, একতা, সংযুক্ত বোধ। এত বৃহত্তর একটা দেশ, বিভিন্ন ধর্ম, বিভিন্ন জাতি, বিভিন্ন বর্ণের মানুষ বসবাস করছে, তাদের মধ্যে পার্থক্য রয়েছে, একে অপরের থেকে ডিফারেন্ট, কিন্তু তা সত্ত্বেও আমরা কি দেখছি, তার মধ্যে রয়েছে নিরূঢ় ঐক্য সংহতি। তাহলে সংস্কৃতিগত এত বিভাজন থাকা সত্ত্বেও তাদের মধ্যেকার কিন্তু একটা ঐক্যবদ্ধ রয়েছে, একটা সহানুভূতি রয়েছে। আজ দেশ যদি কোনো সমস্যায় পড়ে, তাহলে কিন্তু সমস্ত সম্প্রদায়, সমস্ত জাতি, ধর্ম, বর্ণের মানুষ একসাথে মিলিত হয়ে সেই সমস্যার সমাধান করতে চাইবে। আজ যদি কোনোটা পাড়ায় বিদ্রোহের বাতাবরণ তৈরি হয়, অশান্তির বাতাবরণ তৈরি হয়, তাহলে কিন্তু পাড়ার মধ্যে বসবাস করা সমস্ত জাতি, ধর্ম, বর্ণের মানুষ, বিভিন্ন জাতি, ধর্ম, বর্ণের মানুষ, তারা কিন্তু একে অপরের পাশে এসে দাঁড়াবে এবং তারা কিন্তু সার্বিক সমস্যাকে সমাধান করতে চাইবে। তাহলে কি হলো, ঐক্য, ঐক্যর কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তার কারণ কি? কারণ হচ্ছে মূল্যবোধ। ভারতীয় সমাজে যে মূল্যবোধ রয়েছে, ভারতীয় সামাজিক প্রেক্ষাপটে যে তাৎপর্যপূর্ণ দিক রয়েছে, সেটা এই বিষয়টাকেই তুলে ধরে যে ভারতীয় সমাজের মূল্যবোধ কিন্তু অনেক বেশি প্রভাবশালী, যেটা ব্যক্তির উপরে অনেক বেশি প্রভাব ফেলে এবং ব্যক্তিকে নিয়ন্ত্রণ করে। ইউনিটি এন্ড ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেট করে মানে হচ্ছে সংহতি তৈরি করে। সংস্কৃতি শুধুমাত্র কিন্তু ব্যক্তির উপরে প্রভাব ফেলে না, সংস্কৃতি সমাজের উপরে প্রভাব ফেলে। তাহলে আজ ব্যক্তি কোন পরিবারে জন্মগ্রহণ করেছে, ঠিক আছে, ব্যক্তি সেই পরিবার থেকে কিন্তু বিভিন্ন রুলস এন্ড রেগুলেশনস গুলোকে অ্যাডাপ্ট করে। তাহলে বাবা মা, পরিবার, পরিকাঠামো ব্যক্তির উপরে প্রভাব ফেলছে। ব্যক্তির উপরে প্রভাব ফেলে কি করতে চাইছে? ব্যক্তির উপরে প্রভাব ফেলে দেখাতে চাইছে যে তার মধ্যেকার সংহতি কিভাবে এক্সিস্ট করছে, ঠিক আছে, ইন্টিগ্রেশন কিভাবে বজায় থাকছে। তার কারণ হচ্ছে ইন্টিগ্রেশনের একটা সমাজকে সুশৃঙ্খলা প্রদান করে। কালচারাল ইউনিটি যখনই এক্সিকিউট করা হয়, তখনই কিন্তু কি করা হয়, তখন বিভিন্ন ধর্ম, বিভিন্ন জাতের মানুষ সেখানে এসে বসবাস করে। তবে না ইউনিটি, একতা। কেন বলছি একতা কখন হয়? যখন প্রত্যেকের মতের মধ্যে মিল হয়, প্রত্যেকে যখন সুখে শান্তিতে বা একই নির্দিষ্ট জায়গায় একসাথে অবস্থান করি, দ্যাট ইজ এ ইউনিফাইড নেচার। তাহলে ইউনিটি কিন্তু ভারতীয় সংস্কৃতির একটা গুরুত্বপূর্ণ দিক। বিভিন্ন ধর্মের জাতের মানুষের মধ্যে কিন্তু ইউনিফর্মিটি বা ইউনিটি রয়েছে। তারা সম্প্রদায়কে কেন্দ্র করে কিন্তু ইউনিফর্ম নেচারকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করে, বা এলাকাকে কেন্দ্র করে তারা ইউনিটিকে কেন্দ্র মানে নিয়ন্ত্রণ করে। যেমন ধরো, নির্দিষ্ট অঞ্চলে যারা বসবাস করে, নির্দিষ্ট এলাকায় যারা বসবাস করে, তাদের যে আচার আচরণ, তারা প্রত্যেকেই কিন্তু একই রকম ভাবে রিফ্লেক্টিভ হয়। আমরা হাউজিং কমপ্লেক্সের ক্ষেত্রে দেখেছি, হাউজিং কমপ্লেক্সের ক্ষেত্রে কিন্তু কি হয়, স্পেসিফিক একটা ইন্টিগ্রেটিভ কমিটি থাকে, যে কমিটি এন্টার হাউজিং কমপ্লেক্সকে দেখাশোনার দায়িত্বে থাকে। তাহলে যে ইন্টিগ্রেটিভ কমিটি এন্টার হাউজিং কমপ্লেক্সকে দেখাশোনার দায়িত্বে রয়েছে, সেই কমিটি কিন্তু কি করছে, পুরো হাউজিং কমপ্লেক্সের ইউনিফর্মিটিকে রিপ্রেজেন্ট করছে। তার মানে সেই কমিটির হাতে ইন্টিগ্রেশন এবং ইউনিটির প্রাইম রেসপন্সিবিলিটি রয়েছে। তাহলে ঐক্য এবং সংহতি দুটো ধারণাই কিন্তু সংস্কৃতির কেন্দ্রবিন্দুতে অবস্থান করে। কারণ হচ্ছে সংস্কৃতি সমাজে মানুষকে ঐক্যবদ্ধ হতে এবং সমাজের সংহতি বজায় রাখতে শেখায়। কারণ সংস্কৃতি যেহেতু ব্যক্তির আচার আচরণের উপরে প্রভাব ফেলে, সেক্ষেত্রে কিন্তু কিছু ডুজ এন্ড ডনস রয়েছে, যে ডুজ এন্ড ডনস গুলো কি করে, ব্যক্তিকে প্রভাবিত করে যে কোন আচরণ করা উচিত, কোন আচরণ করা উচিত নয়। তাহলে কোন পরিস্থিতির সাথে সাথে ব্যক্তি কি ধরনের আচরণ করবে, সেটা কিন্তু সাংস্কৃতিক পরিকাঠামোর উপরে ভিত্তি করে ব্যক্তির উপরে প্রভাব পড়ে। যেমন ধরো কোনো স্কুল বা কলেজে ব্যক্তি যখন সেখানে অবস্থান করে, স্কুল কলেজে কিছু স্পেসিফিক
রুলস এন্ড রেগুলেশনস রয়েছে। এই রুলস এন্ড রেগুলেশনস গুলো ব্যক্তির আচার আচরণকে নিয়ন্ত্রণ করে, স্টুডেন্টের বিহেভিয়ারকে নিয়ন্ত্রণ করে, কারণ যাতে সে কলেজের বা স্কুলের কোনো পরিকাঠামোগত সমস্যা না তৈরি করে। তাহলে রুলস রেগুলেশনস গুলোর কাজ কি হলো? এটা বৃহত্তর প্রেক্ষাপটকে নিয়ন্ত্রণ করে। তাহলে সার্বিকভাবে যদি দেখি আমরা কি দেখলাম, সংস্কৃতির মধ্যে ডাইভার্সিটিও রয়েছে, ইউনিটিও রয়েছে এবং ইন্টিগ্রেশনও রয়েছে। এই তিনটি কিন্তু একসাথে বিরাজ করে এবং একইভাবে সমাজের উপরে প্রভাব ফেলে, ব্যক্তির উপরে প্রভাব ফেলে।